বাড়লে বয়স সবাই মানুষ হয় কি, শুনলে কথা মানুষ চেনা যায় কি। বাড়লে বয়স সবাই মানুষ হয় কি, শুনলে কথা মানুষ চেনা যায় কি। চেনা সহজ নয়, চিনতে লাগে ভয়। চেনা সহজ নয়, চিনতে লাগে ভয়। বলি তাই মানুষ চেনা রায়, বাইরে বলি তাই মানুষ চেনা রায়। নমস্কার, ওয়েলকাম টু দ্য সায়ক ব্যানার্জি স্টোরি। আর এই গানটা দিয়ে আজকে শুরু করার একটা কারণ হচ্ছে যে এই গানটা দিয়ে মোস্টলি আমরা বইমেলার সেই আড্ডাগুলো শুরু করতাম, হয় বাড়লে বয়স, না হলে ধাঁধা থেকে জটিল তুমি। উই ওয়ার ফ্যাসিনেটেড বাই দিস সংস। গড়ের মাঠের এই গানগুলো, সুব্রত দা, জয়জিৎ লাহিড়ী, এবং তখন যে নিউ ওয়েভ অফ বাংলা মৌলিক গান যেটা আমাদের চারিপাশে চলছে, আর তার মধ্যে আমরা বড় হচ্ছি, এই ফিলিংটা নিয়ে যে আমাদেরও নিজেদের গান তৈরি করতে হবে, মানুষকে শোনাতে হবে। এবং তার একটা মানে পীঠস্থান ছিল আর কি বইমেলা। কারণ বইমেলায় তখন এত বই দেখা এবং নতুন নতুন গল্প, নতুন নতুন সাহিত্যিক, নতুন একটা পৃথিবী খুলে যাওয়া, তার সাথে সাইমালটেনিয়াসলি চলছে। তখন অলরেডি মোহিনী ঘোড়াগুলির থার্ড অ্যালবাম যেটা মায়া, তার জন্য লক্ষ্মী ছাড়া সেকেন্ড গান রেকর্ড হয়ে গেছে। গৌতম কাকুর সাথে আমার ইন্ট্রোডাকশন হয়ে গেছে। আমি আর গাবু তখন চুটিয়ে একসাথে পারফর্ম করছি, স্কুলে হোক, যেখানে সুযোগ পাচ্ছি চলে যাচ্ছি, গান শোনাচ্ছি, এরকম একটা পরিবেশ। আর তখন বইমেলা জানুয়ারি মাসের শেষ, মনে আছে এই গানটা দিয়ে শুরু করতাম। বইমেলার কথা কেন বললাম, কারণ বইমেলার থ্রু দিয়ে আমার অ্যাটলিস্ট আরো অনেক আর্টিস্টদের সাথে, শিল্পীদের সাথে আলাপ হয়। সেখানে তারা আসতেন, একসাথে গান গাইতেন, এবং সেই পরিবেশটা ছিল ম্যাজিক্যাল আর কি। এ মুখার্জি স্টলের, এ মুখার্জি থেকে আশা অডিওর মোহিনী ঘোড়াগুলির অ্যালবামগুলো রিলিজ হতো। আর সেরকম রিলিজের আগে যাতে মানুষজনকে জানাতে পারি, গৌতম কাকুর নির্দেশই ছিল যে তোরা কিন্তু বিকেল থেকে গান শুরু করে দিবি, তারপরে আমরা চলে আসব, আরো আমি অনেকজনকে নিয়ে আসব, ওরা সবাই গান গাইবে, মজা হবে। এবং সেই সূত্রে অ্যালবামটার কথাও লোকের জানা হয়ে যাবে। তো সেখানে আমার মনে আছে রূপমদার সাথে আমার প্রথম আলাপ ওখানে। এবং ওই সন্ধে নাগাদ যখন মোটামুটি আসর জমে উঠেছে, তখন রূপমদা আসতো, তারপরে পরশ পাথরের অয়নদা, অনিন্দদা, এদের সাথে সেখানেই আলাপ। আরো অনেকের সাথে তখন বনিদা, নীলদাও আসতো, এবং মানে অসাধারণ আড্ডা হতো। মানে সত্যি কথা বলে বোঝাতে পারবো না। যদিও সময়ে টাইম মেশিন করে নিয়ে চলে যেতে পারতাম, খুব ভালো হতো। তবে সেখানে মনে আছে একটা বিশেষ ব্যাপার, যে রূপমদা যে কত প্যাশনেট সিঙ্গার সং রাইটার, সেটার একটা প্রমাণ পেয়েছিলাম। এক তো মানে সিঙ্গিং স্টাইলটা একদম ইউনিক ছিল, এবং গানগুলো খুব পাওয়ারফুল ছিল। এবং আমার মনে আছে যে আমি আর গাবু তখন হাসতাম, কিন্তু এখন বুঝি যে জিনিসগুলোর পেছনে কতটা এফার্ট আর প্যাশন লাগে। মোটামুটি প্রত্যেক সেশনের পরেই রূপমদার গিটারের একটা কি দুটো তার ছিঁড়বেই আর কি, নতুন তার। তো এবং তখন হাসতাম, কিন্তু এখন তারপরে বুঝেছিলাম যে এই যে নতুন গান রূপমদা কম্পোজ করেছে, লিখেছে, সেটা মানুষকে শোনানোর যে একটা খিদে, যে আমি ফিডব্যাক চাই, কমেন্ট শুনতে চাই, গান কেমন লাগছে জানাও। এবং সেটা রূপমদা তখন আড্ডার মধ্যে যখন গাইতো, তখনও সবাইকে জিজ্ঞেস করতো কেমন লাগলো বলো, এই হি ওয়াজ সো প্যাশনেট যে আমি আমার নিজের একটা গান শোনাচ্ছি, আই এম অ্যাকচুয়ালি শেয়ারিং আ পার্ট অফ মাই সেলফ উইথ দি অডিয়েন্স, দ্য ট্রুয়েস্ট, পিওরেস্ট অ্যান্ড দ্য মোস্ট অনেস্ট পার্ট অফ মাই সেলফ।
তো সেই ব্যাপারটা খুব আমার মনে আছে আর কি। ওটা আমার খুব নজর কেড়েছিল। আর এছাড়া পরশ পাথর ওদের উল্লেখ করব, কারণ পরশ পাথরের অ্যালবাম তখন ভীষণ হিট, সবার মুখে মুখে ওদের গান, এবং সেখানে অ্যালবাম থেকে পরপর পরপর গান গাওয়া হচ্ছে, আবার বছর 20 পরে থেকে পরপর গান গাওয়া হচ্ছে, ঝরা সময়ের গান থেকে, মায়া থেকে। এবং সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার এই যে ইনিশিয়েটিভটা, এবং গৌতম কাকুর কথা কেন বারবার এসে পড়ে, যে সবাইকে নিয়ে শুধু যে নিজেদের গান শোনাবো তা নয়, তাদের নতুন গান শুনবো, এবং গান যদি সত্যি ভালো লাগে তাহলে উই উইল মেক ইউ আ পার্ট অফ দিস ইনিশিয়েটিভ, দিস মুভমেন্ট। যে শুধু নিজেই নিজের গান শোনাও তা নয়, অন্যদের গানও শুনতে চাও এবং নিজেও অন্যদের গান শোনো এবং অ্যাপ্রিসিয়েট করো এবং ফিডব্যাক দাও অন দ্য স্পট। এই ব্যাপারটা আজকাল খুব মিস করি। আই উইশ সেই সময়গুলো আবার ফিরে আসতো। তো সেসব সময় নিয়ে এবং বদলানোর সময় নিয়ে আরো গল্প আসছে, আরো গান আসছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।